প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞান, অধ্যায় দ্বিতীয় গতি। আমরা এই অধ্যায় থেকে গত দুইটা ক্লাস করেছি। প্রথমে আমরা তত্ত্ব সম্বন্ধে আলোচনা করেছিলাম, এরপর গাণিতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আরও দুটি গাণিতিক বিষয় নিয়ে আলোচনা করব। এখানে দুইটি উদ্দীপক, একটা হলো 20 মিটার পার সেকেন্ড আদিবেগে একটি ক্রিকেট বলকে সাকির খাড়া উপরের দিকে ছুড়ে দিল। একই সময়ে 30 মিটার দূরে থেকে সেলিং 6 মিটার পার সেকেন্ড সমবেগে ছুটে এসে বলটিকে ধরার চেষ্টা করল। এখন বলা হয়েছে যে বলটি সর্বোচ্চ কত মিটার উচ্চতায় উঠেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই বিষয়টা নিয়ে আমরা এখন চিন্তা করব যে বলটি সর্বোচ্চ কত উচ্চতা, অর্থাৎ এই বলটাকে এখান থেকে নিক্ষেপ করা হলো। এখন সর্বোচ্চ যে উচ্চতায় উঠবে তখন সেটা হবে ভি, তখন ভি এর মান হবে 0 মিটার পার সেকেন্ড। আর আদিবেগ, এখানে আদিবেগ ছিল কি 20 মিটার পার সেকেন্ড, অর্থাৎ ইউ সমান 20 মিটার পার সেকেন্ড। এটা হলো আদিবেগ। তাহলে বলছে বলটি সর্বোচ্চ কত মিটার উচ্চতায় উঠেছিল, অর্থাৎ এখানে আমাকে এইচ এর মানটা বের করতে হবে। তাহলে আমরা কোন সূত্রটা এখানে প্রয়োগ করব? ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh। ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh, এই সূত্রটা আমরা প্রয়োগ করব। এখন ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh, এই সূত্রটা দিয়ে আমরা এই অঙ্কটা করব। বলটি সর্বোচ্চ উচ্চতা অর্থাৎ এইচ এর মান বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখব 1 নম্বরের গ, এখানে আদিবেগ ইউ ইজ ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড, শেষ বেগ ভি ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, কারণ যেহেতু সর্বোচ্চ উচ্চতা 0 আর উচ্চতা, এখন উচ্চতা কত সেটা আমাদের জানা নেই। অভিকর্ষজ ত্বরণ g is equal to 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর উচ্চতা h is equal to ওয়াট, অর্থাৎ h এর মান আমরা বের করব। তাহলে আমরা জানি v স্কয়ার is equal to u স্কয়ার প্লাস 2gh। যেহেতু এটা উপরের দিকে নিক্ষেপ করেছে সেহেতু অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করেছে, এই জন্য মাইনাস। তাহলে বা এখন 2gh কে যদি এই পাশে নিয়ে আসি, 2gh is equal to u স্কয়ার মাইনাস v স্কয়ার, বা h is equal to হবে u স্কয়ার মাইনাস v স্কয়ার বাই 2g। এখন u এর মান আমরা লিখব 20 স্কয়ার, আর v এর মান 0 স্কয়ার, 2 ইনটু g এর মান হলো 9.8, আর h এর মান হলো, h এর একক হলো মিটার। এখন 0 এর বর্গ তো 0 আর 20 এর বর্গ হলো 400, তাহলে উপরে হলো 400 আর নিচে হলো 8 দুগুণে 16, 6 হাতে 1, 9 দুগুণে 18, 19, তাহলে এত মিটার। এখন আমরা যদি এটাকে
400-কে 400-কে আমরা 19.6 দ্বারা ভাগ করব, তখন হবে 20.408 মিটার। তাহলে আমাদের 408-কে আমরা যদি দশমিকের পর 2 গুণ নিই তাহলে 20.41 মিটার লিখতে পারি। তাহলে বলটির সর্বোচ্চ উচ্চতা, তাহলে এখানে উচ্চতা বের হয়েছে, সুতরাং বলটি সর্বোচ্চ 20.41 মিটার উচ্চতায় পৌঁছবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো। বলা হয়েছে যে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছবে। তাহলে আমরা সূত্র প্রয়োগ করেছি b²=e² - 2gh, কারণ আমরা জানি পড়ন্ত বস্তুর বেলা b²=u² + 2gh, আর নিক্ষিপ্ত বস্তুর বেলা b²=u² - 2gh। তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করে এই মান পেয়েছি। তাহলে আমাদের 1-এর গ এটার উত্তর বের হলো 20.41 মিটার। এখন আমরা ঘ নম্বরটা করব। ঘ নম্বর বলা হচ্ছে সেলিমের পক্ষে বলটি ধরা সম্ভব হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে সাকিব বলটি নিক্ষেপ করার পর এটা কত সময় লেগেছে, সাকিব নিক্ষেপ করার পর কত সময় লেগেছে সেটা আমাদের জানা নেই। তাহলে আমরা সেটা আগে বের করব, কারণ বলটি যখন নিক্ষেপ করা হলো তখন সে সর্বোচ্চ উচ্চতা এখানে 20.41 মিটার লাগছে। এখানে এসে বি এর মান 0 আর ইউ মান হলো 20 মিটার পার সেকেন্ড। এখন এখানে এই পর্যন্ত উচ্চতা অতিক্রম করলো, কিন্তু এখানে কতক্ষণ সময় লেগেছে তা উল্লেখ নেই। কিন্তু এখান থেকে সমবেগে সেলিম সমবেগে যখন এখানে আসবে, এই জায়গায় আসবে, তখন তার সময়টা যদি এটা উচ্চতা, এই উপরের উচ্চতা যাইতে যে সময় লাগে এবং একই সময় আবার নিচে লাগবে, তাহলে এই দুই সময়ের মধ্যে যদি সেলিম এখানে এসে পৌঁছে থাকে তাহলে তার পক্ষে বলটা ধরা সম্ভব। আর যদি সেলিম এখানে পৌঁছতে না পারে তাহলে তার পক্ষে বলটা ধরা সম্ভব না। এখানে প্রশ্ন দেখো প্রিয় শিক্ষার্থীরা, সেলিমের পক্ষে বলটি ধরা সম্ভব কিনা। তাহলে আমাদেরকে কি বের করতে হবে? এখানে আসলে এখানে অঙ্ক নয়, এটা গাণিতিকভাবে তোমাকে বিশ্লেষণ করার জন্য বলছে। অর্থাৎ সেলিম এই বলটা ধরতে পারবে কিনা। যেহেতু সাকিব এখানে বল ছুড়েছে, তাহলে বল ছুটছে কত? 20.41 মিটার। এখন ছুড়ার পর সে সর্বোচ্চ উচ্চতা পৌঁছবে। তাহলে এই সময়টা, এটা ছুটতে যে সময়টা লেগেছে সেই সময়ে দ্বিগুণ সময় লাগবে এখানে আসে পৌঁছতে। এখন এই সময়ের মধ্যে যদি সেলিম এসে পৌঁছায় তাহলে তার পক্ষে বলটা ধরা সম্ভব হবে, না হলে বল ধরা সম্ভব হবে না। তাহলে আমাদেরকে প্রথম কাজ করতে হবে যে কি, সাকিব যে যতটুকু উচ্চতায় বলটা পৌঁছেছে সেই সময়, সেটা সময়কাল কত সেটা বার করা। তাহলে এখানে লিখবে সেই সময়টা যদি আমাদেরকে বের করতে হয় তাহলে আমাদেরকে কি লিখতে হবে? h=ut + ½ ATS। তাহলে ঘ আমরা জানি
এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস, এখানে যেহেতু নিক্ষিপ্ত বস্তু তাহলে এর জন্য মাইনাস হাফ জি টি স্কয়ার। তাহলে এখানে এটা হলো সাকিবের ক্ষেত্রে, তাহলে এখানে এই সমান হলো আমরা গ থেকে পেয়েছি 20.4 মিটার, আর ইউ সমান আমরা জানি যে 20 মিটার পার সেকেন্ড, আর জি এর মান তো আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা এখান থেকে এই মানগুলা বসাবো। তাহলে কি কি মান? আমরা এইচ এর মান পেয়েছি 20.41, ইউর মান হলো 20 গুণ টি এর মান জানা নেই, মাইনাস হাফ ইন্টু জি এর মান হলো 9.8 ইন্টু টি স্কয়ার। তাহলে আমরা যদি উভয়টাকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে এখানে হবে 40.82, আর এখানে 2 দ্বারা গুণ করলে 40টি মাইনাস 9.8 টি স্কয়ার। তাহলে এখানে যেহেতু প্রথমে ইউ মানে কি, ইউকে আমরা যদি শূন্য ধরি, অর্থাৎ প্রথম থেকে যখন যাত্রা শুরু করলো তখন এটার আদিবেগ কত হবে? 0 হবে। তখন এখানে শূন্যের সাথে টি, এখানে আদিবেগ 0, এটা তো 20 মিটার, ঠিক আছে, এখানে আদিবেগ 0 মিটার পার সেকেন্ড। তাহলে 0 আর টি যদি গুণ করি 0 হবে, আর এখানে এটা এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার এইভাবে লিখতে হবে। যেহেতু আমরা প্রথম নিচে থেকে শুরু করলাম, নিচে থেকে সর্বোচ্চ উচ্চতায় যখন আমরা নিক্ষেপ করব তখন আমাদেরকে আদিবেগ 0 ধরে কাজ করতে হবে। তাহলে এখানে কত হলো, বা এখানে প্লাস হবে, তাহলে 98. টি স্কয়ার ইজ ইকুয়াল টু 40.82, বা এটা হলো 9.8। এখন টি স্কয়ার সমান আমরা পাবো 40.82 এর সাথে 9.8 ভাগ করে। তাহলে 40.82 ভাগ 9.8 সমান, বা টি স্কয়ার সমান আমাদের হবে 4.1653। তাহলে এটাকে আমরা যদি বর্গমূল করি, বর্গমূল করলে 4.1653 সমান 2.04। তাহলে সুতরাং টি ইজ ইকুয়াল টু 2.04। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলেছিলাম যখন সাকিব এই বলটাকে কি করলো, নিক্ষেপ করলো, তখন এখান থেকে যখন সে নিক্ষেপ করলো কত দূরত্ব উচ্চতা বলতে গেলে প্রথমে তো বলটি শূন্য অবস্থায় ছিল, যখন এটা উপরের দিকে গেল তখন সেখান থেকে, অথবা আমরা যদি উপর থেকে বলটি নিক্ষেপণের সময় বের করি তাহলে তখন সেই ক্ষেত্রে সেটার আদিবেগ ছিল, অর্থাৎ বি এর মান তখন 0 ছিল, মানে আদিবেগ 0, এবং এইচ এর মান হলো 20 মিটার পার সেকেন্ড। এইচ এর মানটা তখন ছিল 20.41 মিটার। তাহলে
জি এর মান ছিল 9.8, তখন সেই ক্ষেত্রে আমরা টি এর মান পেয়েছি। অর্থাৎ বলটা সর্বোচ্চ উচ্চতা থেকে এখানে পৌঁছতে তার সময় লাগছে 2.04 সেকেন্ড। তাহলে যেহেতু উপর থেকে নিচে নামতে 2.04 সময় লাগছে, তাহলে নিচ থেকে উপরে উঠতেও কি লাগবে, একই সময় লাগবে। তাহলে সুতরাং সাকিবের ক্ষেত্রে বলটি নিক্ষেপ করার পর ফিরে আসতে সময় লাগে। সুতরাং সাকিবের ক্ষেত্রে বলটি নিক্ষেপ করার পর পুনরায় একই স্থানে ফিরে আসতে মোট সময় লাগবে 2.04 into 2 সেকেন্ড। কেন? কারণ এটা উপরের দিকে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে সময় লাগছে এত, এবং সর্বোচ্চ উচ্চতা থেকে আবার নিচে একই স্থানে আসতে সময় লাগবে আবার এত। তাহলে অর্থাৎ এক সময়কে 2 দিয়ে গুণ করলে মোট সময় বের হবে। তাহলে এটার মোট সময় হলো 4.08 এত সেকেন্ড। তাহলে সাকিবের বল নিক্ষেপ করার পর সর্বোচ্চ উচ্চতা থেকে আবার নিচে এসে পৌঁছতে সময় লাগবে 4.08 সেকেন্ড। এখন এই সেকেন্ডের মধ্যে যদি শেলিং ছুটে আসতে পারে তাহলে তার পক্ষে বলটি ধরা সম্ভব হবে, আর যদি ছুটে আসা না যায় এই সময়ের মধ্যে তাহলে সে বলটি ধরতে পারবে না। তাহলে এবার লিখবে শেলিংয়ের পক্ষে, শেলিংয়ের ক্ষেত্রে S is equal to VT1, কারণ তার সময়টা ছিল, এখানে আমরা T লিখি, তার সময় যদি T1 ধরি তাহলে এটা S এর মান হলো কত, 30 মিটার দূরে। তাহলে এখানে S1 ধরি, S1 সমান, অথবা S আগে ছিল না তাহলে S লিখতে পারি, S is equal to 30 মিটার, আর V is equal to 6 মিটার পার সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড সমবেগে হইলে তখন সেই ক্ষেত্রে S is equal to VT এই সূত্র দিতে হবে। এখন সেখান থেকে T1 এর মান আমরা বাইর করব, V S by V। তাহলে আমরা S এর মান পেয়েছি কত, 30, আর V এর মান পেয়েছি 6 এত সেকেন্ড। 30 কে যদি 6 দ্বারা ভাগ করি 5 সেকেন্ড। তাহলে দেখা যাচ্ছে যে শেলিং ছুটে আসি বলের জায়গায় আসতে সময় লাগবে 5 সেকেন্ড, অথচ 4.08 সেকেন্ড পর বলটি অটোমেটিক্যালি কি হবে, মাটিতে পড়ে যাবে। তাহলে শেলিংয়ের পক্ষে বলটা ধরা সম্ভব হবে? অবশ্যই না। সুতরাং এখানে T is less than T1, তাহলে লিখবে এখানে T is less than T1। সুতরাং সাকিব শেলিংয়ের পক্ষে বলটি ধরা সম্ভব হবে না। কেন হবে না প্রিয় শিক্ষার্থীরা? কারণ সে যদি বল করার আগেই চলে আসতো বলের নির্দিষ্ট স্থানে তাহলে তার পক্ষে বলটা ধরা সম্ভব, কিন্তু তার সময় যেহেতু বেশি লেগেছে তাহলে ওই সময়ের ভিতরেই বলটা মাটিতে পড়ে গেল, ফলে শেলিংয়ের পক্ষে বল ধরা সম্ভব। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এবার আসো 2 নম্বর
গাণিতিক সমস্যা আমরা দেখি 2 ক। এখানে বলা হয়েছে দুইটি গাড়ি 4 মিটার পার সেকেন্ড এবং 7 মিটার পার সেকেন্ড বেগে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে নিয়ে একটি প্রতিযোগিতা শুরু করে এবং গাড়ি দুটি নির্দিষ্ট সময় পর্যন্ত প্রতিযোগিতা করে, তাহলে একই দূরত্ব অতিক্রম করে। তাহলে এখানে দূরত্ব সময় একই, তাহলে লিখবে এখানে এটা হলো গ। এখানে উভয় গাড়ির দূরত্ব s একই এবং সময় t একই। উভয় গাড়ির দূরত্ব, কারণ এখানে বলা হয়েছে দুইটি গাড়ি এত মিটার পার সেকেন্ড এবং এত মিটার পার সেকেন্ড বেগে এবং এত মিটার পার সেকেন্ড স্কয়ার এবং এত মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে একটি প্রতিযোগিতা শুরু করে গাড়ি দুটি নির্দিষ্ট সময় মানে উভয়ের একই সময়, মনে করো সকাল 10টা বা 12টা নির্দিষ্ট সময় বলা হয়েছে, তাহলে একই সময় প্রতিযোগিতা করে এবং একই দূরত্ব, অর্থাৎ প্রথম গাড়ি যদি 30 মিটার যায় দ্বিতীয় গাড়িও 30 মিটার যায়, তাহলে আমরা দুটোটার দূরত্বকে s ধরব আর সময়কে t ধরব। তাহলে এখানে আমরা কি লিখব, এখানে প্রথম গাড়ির আদিবেগ u1 সমান 4 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় গাড়ির আদিবেগ u2 সমান সমান 7 মিটার পার সেকেন্ড। তাহলে প্রথম গাড়ির ত্বরণ a1 সমান 0 মিটার পার সেকেন্ড 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। দ্বিতীয় গাড়ির ত্বরণ a2 সমান 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। প্রতিযোগিতা শুরু করে এবং গাড়ি দুটি নির্দিষ্ট সময় পর্যন্ত প্রতিযোগিতা করে। তাহলে আমরা জানি s is equal to কত, ut plus half at স্কয়ার। তাহলে সুতরাং গাড়ি দুটির ক্ষেত্রে কি হবে, এর s প্রথম গাড়ির দূরত্ব s, দ্বিতীয় গাড়ির দূরত্ব s, তাহলে দুটোটাকে আমরা সমান লিখতে পারি u1t plus half a1t স্কয়ার সমান u2t plus half a2t স্কয়ার। কারণ উভয় গাড়ির আদিবেগ ভিন্ন, t কিন্তু একই, তাহলে এই জন্য উভয় দিকে আমরা t সমান লিখছি। আর উভয় গাড়ির ত্বরণ ভিন্ন, এই জন্য একটা a1 হচ্ছে একটা a2 হচ্ছে। উভয় গাড়ির দূরত্ব সমান, তাহলে এই জন্য এটা যে দূরত্ব এটারও সেই দূরত্ব, এই জন্য আমরা উভয়টা সমান লিখছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমরা এখানে মানগুলো বসাবো। u1 এর মান হলো 4, তাহলে 4t যোগ a1 এর মান হলো হাফ ইনটু 0.5 t স্কয়ার। এখানে u2 এর মান হলো 7, তাহলে 7t যোগ হাফ ইনটু
এইটুর মান 0.4 টি স্কয়ার। এখন আমরা এখানে লিখব 4t প্লাস এখানে 0.5, এখানে 2টাকে যদি আমরা তুলতে যাই তাহলে আমরা উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করব, তাহলে এখানে লিখব 8t যোগ 0.5 টি স্কয়ার ইজ ইকুয়াল টু 14t তারপর প্লাস 0.4 টি স্কয়ার। এরপর আমরা সবগুলোকে একপাশে নিয়ে আসব, অর্থাৎ যেটা এগুলাকে এই পাশে যদি নিয়ে আসি 8t প্লাস 0.5 টি স্কয়ার মাইনাস 14t মাইনাস 0.4 টি স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এখন আমরা কি লিখতে পারি, 14t থেকে 8t যদি চলে যায়, আগে আমরা টি স্কয়ার গুলো হিসাব করব। 0.5 টি স্কয়ার থেকে 0.4 টি স্কয়ার যদি বিয়োগ করি তাহলে 0.1 টি স্কয়ার। এরপর হলো 14t থেকে যদি 8t বিয়োগ করি তাহলে হলো 6t ইজ ইকুয়াল টু 0। এখন এখান থেকে যদি t কমন নিই তাহলে 0.1t মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। এরপর আমরা হয় লিখব, হয় t ইজ ইকুয়াল টু 0 অথবা 0.1t ইজ ইকুয়াল টু t মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0 বা 0.1t is equal to 6 বা t is equal to 6 by 0.1। তাহলে 0.1 দ্বারা এটাকে যদি আমরা ভাগ করি তাহলে হবে দেখি 60 কিন্তু t not equal to 0, কারণ এই যে এতক্ষণ পর্যন্ত প্রতিযোগিতা হচ্ছে t এর মান তো শূন্য হতে পারে, তাহলে t এর মান আমরা কত পেয়েছি 60। সুতরাং গাড়ি দুইটি 60 সেকেন্ড পর্যন্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। সুতরাং গাড়ি দুইটি 60 সেকেন্ড পর্যন্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছো যে দুইটি গাড়ি 4 মিটার পার সেকেন্ড এবং 7 মিটার পার সেকেন্ড বেগে এবং এত মিটার পার সেকেন্ড স্কয়ার এবং এত মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে নিয়ে একটি প্রতিযোগিতা শুরু করে। গাড়ি যদি নির্দিষ্ট সময় পর্যন্ত প্রতিযোগিতা করে একই দূরত্ব অতিক্রম করে নিজেদের মধ্যে প্রতিযোগিতা শেষ করে। বলছে গাড়ি দুটি কত সময় পর্যন্ত প্রতিযোগিতা করেছিল, তাহলে নিশ্চয় 60 সেকেন্ড পর্যন্ত গাড়ি দুটি প্রতিযোগিতা করেছিল। তাহলে আমরা গাড়ি দুটির প্রতিযোগিতার সময় পেয়েছি 60 সেকেন্ড। এবার আসো ঘ, যদি প্রথম গাড়ির বেগ অর্ধেক এবং ত্বরণ দ্বিগুণ করা হয় তবে গাড়ি দুটি অতিক্রান্ত দূরত্ব কি পরিবর্তন হবে? তাহলে আমরা এখানে লিখব ঘ, প্রথম গাড়ির বেগ অর্ধেক আর ত্বরণ দ্বিগুণ করা হয় তবে গাড়ি দুটির অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা সেই ক্ষেত্রে S1 লিখব U1 t যোগ S2 UT প্লাস হাফ A1 t
বলা হয়েছে যে গাড়ি দুটির অতিক্রান্ত দূরত্বে কি পরিবর্তন হবে। তাহলে এখানে উভয়টার সময় কিন্তু ঠিক ছিল, উভয়ের সময় বলা হয়েছে যে দুইটি গাড়ি এত মিটার এবং এত বেগে এবং এত ত্বরণ নিয়ে একটি প্রতিযোগিতা শুরু করে। তাহলে গাড়ি দুটি নির্দিষ্ট সময় পর্যন্ত প্রতিযোগিতা করে একই দূরত্ব অতিক্রম করে। এখন বলছে যদি প্রথম গাড়ির বেগ অর্ধেক ত্বরণ দ্বিগুণ করা হয় তবে গাড়ি দুটির অতিক্রান্ত দূরত্বের কোনো পরিবর্তন হবে কিনা। সময় কিন্তু একই। তাহলে এখানে প্রথম গাড়ির আদি বেগ u1 সমান হবে, এখানে উদ্দীপকে যে প্রথম গাড়ির আদি বেগ দিচ্ছে 4 মিটার পার সেকেন্ড, সেটাকে এখন অর্ধেক করতে হবে। তাহলে 4 মিটার পার সেকেন্ডকে 2 দিয়ে ভাগ করলে অর্ধেক হবে 2 মিটার পার সেকেন্ড। আর ত্বরণ a1 সমান হবে, ত্বরণকে বলা হয়েছে দ্বিগুণ। তাহলে প্রথম গাড়ির ত্বরণ হলো 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 0.5 গুণ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমান 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর সময় t সমান 60 সেকেন্ড। তাহলে আমরা যদি এখানে লিখি যে u1 এর মান হলো 2 গুণ t এর মান হলো 60 যোগ হাফ ইনটু a1 এর মান হলো 1 আর t এর মান হলো 60। তাহলে কত মিটার হয়? এটা হবে মিটার। তাহলে 60 দুগুণী কত? 120। আর এখানে 6 6 36 3600। 3600 কে যদি 2 দিয়ে কাটি তাহলে হবে 1800। 1800 মিটার সমান হবে যে কি 1920 মিটার। তাহলে প্রথম গাড়ির দূরত্ব S1 সমান এত। এবার দ্বিতীয় গাড়ির দূরত্ব S2 U2 T প্লাস হাফ A2 T স্কয়ার। তাহলে এখানে কিন্তু দ্বিতীয় গাড়ির আদি বেগ u2 সমান আগেরটাই ঠিক আছে যে 7 মিটার পার সেকেন্ড, কারণ এটার কোনো বেগ পরিবর্তন হয়নি। আর ত্বরণ a2 এখানে ত্বরণেরও কোনো পরিবর্তন হয়নি, 0.4 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা যদি এখানে বসাই সময় কিন্তু ঠিক থাকবে, সময় 60 সেকেন্ড। তাহলে u2 এর মান হলো 7 গুণ 60 যোগ হাফ ইনটু a2 এর মান হলো 7 গুণ 60 স্কয়ার। তাহলে এটা পুরোটা হবে মিটার। তাহলে 6 7 42 420 যোগ 636, তাহলে 3600 কে 2 দিয়ে ভাগ করলে 1800। 1800 এর সাথে যদি আমরা 7 গুণ করি 7 একে 7 7 5 12, তাহলে 12600 এত মিটার। তার সাথে যদি আমরা 420 যোগ করি তাহলে
420 যদি যোগ করি 13,020 মিটার। তাহলে আগেরটা পেয়েছি আমরা 1920, আগেরটা পেয়েছি আমরা 1920, এরপর পেয়েছি 13,020। দ্বিতীয় গাড়ি এখানে হবে 0.4। আচ্ছা, দ্বিতীয় গাড়ির ত্বরণ কিন্তু 0.4, তাহলে এখানে 0.4 যদি করে তাহলে হবে যে কি 6×6 = 36। এখানে হবে 3600-কে 2 দিয়ে ভাগ করলে 1800। 1800-র সাথে 0.4 যদি গুণ করি তাহলে 0×1=4=18, 72, 720 হবে। 720 এখন এটার সাথে যদি আমরা যোগ করি তাহলে হবে 1140 মিটার। 1140 মিটার। তাহলে দেখা গেল যে কি এখানে প্রথম গাড়ির দূরত্ব হলো ওই সময়ে 1920 মিটার, আর দ্বিতীয় গাড়ির দূরত্ব ওই সময়ে পেয়েছি 1140 মিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা বলো যে এখানে তাদের অতিক্রান্ত দূরত্ব কি সমান হলো? না। তাহলে এখানে S1 is greater than S2, অর্থাৎ তাদের দূরত্বের পরিবর্তন হবে, অর্থাৎ দূরত্ব একই হবে না। সুতরাং গাড়ি দুটি সেই ক্ষেত্রে গাড়ি দুটির অতিক্রান্ত দূরত্ব ভিন্ন হবে। তাহলে আমাকে বলা হয়েছে যে সেখানে অতিক্রান্ত দূরত্বের পরিবর্তন হবে কিনা। তাহলে দূরত্ব ভিন্ন হবে বা পরিবর্তন হবে, কথা একই। দূরত্বের পরিবর্তন হবে, এভাবেও লিখতে পারো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই যে সমস্যা দুইটা আমরা সমাধান করলাম তোমরা এটা বুঝতে পেরেছ। তোমরা বাসায় এগুলা বারবার চর্চা করবে। আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকে ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করেছি। ধন্যবাদ সবাই।